এখন আসলে বেসিকটাই বাড়বে এই বছর। আর যে অন্যান্য ভাতা রয়েছে সব কিছু মিলিয়ে বৃদ্ধিটা পাবে হচ্ছে 2028 সালে। এর আগে অর্থমন্ত্রী বলেছেন যে বেতন বাড়লে দুর্নীতি কমবে। বেতনটা কত সেটার উপর নির্ভর করে ওই চাকরি পেতে তাকে কত টাকা ঘুষ দিতে হয়। ঘুষ যে হচ্ছে সাধারণ নাগরিকদেরকে কর্মকর্তা কর্মচারীদের দিতে হয় ব্যাপারটা কিন্তু তাই না। কর্মকর্তা কর্মচারীদেরও ঘুষ দিতে হয় আর কি টিকে থাকার জন্য। এই টাকাটা আবার তাদেরকে তুলতে হয়। মানুষ হতে হবে। মানুষের সংজ্ঞাটা কি? কামাই করতে হবে। মানুষের সংজ্ঞা না একটা ভালো চাকরি করতে হবে। মানুষের সংজ্ঞা BCS এ চান্স পেতে হবে। মানুষের সংজ্ঞা মানে হচ্ছে একটা ডাক্তার হতে হবে। ডাক্তার হয়ে শেষ না, অনেক টাকা কামাই করতে হবে। দীর্ঘ 11 বছর পর আলোচনায় নবম জাতীয় পে স্কেল। বেতন বাড়ার খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি এলেও প্রশ্ন উঠছে এর আর্থিক চাপ শেষ পর্যন্ত পড়বে কার উপর। মূল্যস্ফীতি, জ্বালানি, বিদ্যুতের বাড়তি খরচ ও চলমান সংকটের মধ্যে নতুন পে স্কেল সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে? বেতন বাড়লে কি কমবে দুর্নীতি, নাকি বাড়বে ঘুষের হার? এসব প্রশ্ন নিয়েই আজ আমাদের সঙ্গে আছেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডক্টর সাজেদুল হক রুবেল। ক্যাম্পাস টাইমস স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং আপনার ক্যাম্পাস টাইমের যে দর্শকরা আজকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় আসলে নবম পে স্কেল। তো 11 বছর পর পে স্কেল কিন্তু আলোচনায়। যে হারে বেতন বাড়ানোর খবর জানা যাচ্ছে তা কতখানি যৌক্তিক? ধন্যবাদ। এটা বাংলাদেশে অনেক জায়গায় আলোচিত হচ্ছে। অনেকেই খুব খুশি। কারা খুশি? তারা হচ্ছে বাংলাদেশের সেই 18 লক্ষ মানুষ। যে 18 লক্ষ মানুষ হচ্ছে এই পে স্কেলের আওতায় আছেন আর কি। এবং তাদের অনেক দাবিও ছিল অনেক দিন ধরে, প্রায় 11 বছর আগে 2015 দিকে। তো তারপরেও তো মনে হয় যে এটা খুব বেশি না, অত বছর বিশেষ করে 24-এর পর আবার নতুন করে চিন্তা এসছে যে পে স্কেলটা এইবার এই সুযোগে এই অভ্যুত্থান হয়ে গেছে, নতুন গভর্নমেন্ট আসছে, ইন্টারিম গভর্নমেন্ট আসছে, এবার পে স্কেলটা বাড়ে। এবং সেই ধারাবাহিকতা বলা যায় এটা 2-2.5 বছরের একটা দাবি আর কি। আর বাংলাদেশের যদি আর্থসামাজিক প্রেক্ষাপট বলেন, যে অন্যান্য যে শ্রেণী পেশার মানুষরা রয়েছে, আধা সরকারি, বেসরকারি বা স্বনিয়োজিত মানুষরা যারা রয়েছেন, তাদের যে গড় আয়, ঠিক আছে, সেই সাপেক্ষে বলা যায়, আমি এই কারণে বলেছি প্রথম শুরুতেই যে সৌভাগ্যবান 18 লক্ষ মানুষ আর কি। এবং তাদের এবার যে বাড়ানোর যেটা রয়েছে সেটা যেমন হচ্ছে ন্যূনতম মজুরির ক্ষেত্রে যেটা ছিল 8,500-র কাছাকাছি, সেটা এবার 20,000-এ চলে আসবে। এইটা কিন্তু একটা ইতিবাচক দিক। আপনারা দেখবেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরি নির্ধারণের একটা লড়াই আছে। এই লড়াই বিভিন্ন ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশনগুলো করছে, শ্রমিক সংগঠন করছে, আমরাও করছি আর কি। মানে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করি, তো কমিউনিস্ট পার্টি যে সমস্ত শ্রমিক সংগঠনের ভিতরে কাজ করেন, সেখানে একটি ন্যূনতম মজুরির দাবি রয়েছে, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি রয়েছে। তো সকলের এই জায়গায় দেখা যাচ্ছে একটা ন্যূনতম মজুরি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ঠিক নেই, যে যেমন পারে দিচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ সেই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জাতির ক্ষেত্রে বা একটা জাতির উৎপাদনশীলতার ক্ষেত্রে, উৎপাদন প্রক্রিয়াকে অগ্রসর করতে শ্রমিক আরও নিজেকে ঢেলে কাজ করার যে বিষয় থাকে, সব কিছু মিলিয়ে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হচ্ছে মিনিমাম স্কেলটা কত হবে। এই ক্ষেত্রে মিনিমাম স্কেলের একটা ডেভেলপমেন্ট হচ্ছে। যদিও কথা শোনা যায় যে তারপরেও অনেকেই বলতে চাচ্ছেন যে, বা বলাটা স্বাভাবিক বর্তমানে বাজারের যে অবস্থা, যে 20,000-ও যথেষ্ট নয় একটা মানবিক জীবনযাপনের জন্য। এই ঢাকা শহর বা বিভিন্ন শহর অঞ্চলে 20,000 টাকাও খুব কঠিন আর কি। তারপরে যদি চিন্তা করি ছিল 8.5, হতে যাচ্ছে 20, তাহলে বলা যায় যে নামে আমার চেয়ে এটা অনেক ভালো। 100% যখন বাড়ানোর কথা বলা হয়েছে, তখন কিন্তু সরকারি কর্মকর্তা যারা আছেন নিম্ন গ্রেডের, তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ শুরু করেছে ইতিমধ্যে। আরেকটু বৃদ্ধি করার, যার 8,000 টাকা বেতন, যখন 100% করা হচ্ছে সে 16,000 টাকা পাচ্ছে, 20,000 টাকা হচ্ছে না। তো এটা নিয়ে তাদের আসলে আপত্তি।
এটা নিয়ে আপত্তি আছে। তারপরে দেখেন যে ওখানে যে অপশনগুলো আছে এটা বিস্তারিত পড়লে দেখা যায় 20 পর্যন্ত যাওয়ার সুযোগ আছে আর কি। এটা তো আসলে বেসিক, এটাও একটা মাথায় রাখতে হবে যে এটা হলো বেসিক। আর আমি যেটুকু শুনেছি বা দেখেছি তাতে এখন আসলে বেসিকটাই বাড়বে এই বছর। আচ্ছা, 2026 সালে বেসিকটাই বাড়বে। এইটা টোটালি সব কিছু মিলিয়ে, আর যে অন্যান্য ভাতা রয়েছে, হ্যাঁ, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, সব কিছু মিলিয়ে আপনার হচ্ছে গিয়ে এটা বৃদ্ধিটা পাবে হচ্ছে 2028 সালে। এই মুহূর্তেই অন্যান্য সুযোগগুলো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এখন ওই সরকারি ঘোষণার মতে যে এটা ধারাবাহিকভাবে ইনক্রিমেন্টালি এটা বাড়বে, বাড়তে 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 28 সালে গিয়ে এটা পূর্ণাঙ্গতা পাবে আর কি। এই 10ম পে স্কেল তার পূর্ণাঙ্গ অবয়বে আসবে হচ্ছে আপনার 2028 সালের জানুয়ারি। এর আগে কি সুযোগ সুবিধা থেকে তাহলে সরকারি চাকরিজীবীরা বঞ্চিত হবে? না, তারা তো ইতিমধ্যে যথেষ্ট সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, অন্যান্য পেশার সাপেক্ষে। আমি এই কথাটা বারবার স্মরণ করেছি, তারা তো আছে এবং এটা গ্র্যাজুয়ালি বাড়বে আর কি, ঠিক আছে। প্রথম ধাক্কায় ধরেন এই মাসেই ধরেন যে কোনো দিন হয়তো ঘোষণায় তাদের বেসিকটা বেড়ে গেল, তারপরে হচ্ছে আরও একটা মানে পর্যায়ক্রমে তাদের কোনো না কোনো সুবিধা আস্তে আস্তে বৃদ্ধি হবে, তবে একেবারে পূর্ণাঙ্গতা পাবে ইয়াতে। তো আরেকটা কথা একটু মনে রাখতে হবে, শুধু তো হচ্ছে ন্যূনতম মজুরি বাড়ছে না, আপনাদের সর্বোচ্চ বেতনটা হচ্ছে যে 70-80 থেকে ওটা বোধহয় বেড়ে গিয়ে 1,20,000 বা 40,000 টাকা বা 60,000 টাকারও একটা ব্যাপার স্যাপার আছে, ওটাও কিন্তু হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর কি। এই হলো বিষয় আর কি। এর আগে অর্থমন্ত্রী বলেছেন যে বেতন বাড়লে দুর্নীতি কমবে, কিন্তু টিআইবি এবং অর্থনীতিবিদরা বলছেন উল্টোটাও হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে উল্টো ঘুষের পরিমাণ আরও বেড়ে গেল। এ নিয়ে অতীত কি বলে আসলে? আমি ওই টিআইবির এই রিপোর্টের সাথে অনেকটাই সহমত। হ্যাঁ, আমার খারাপ লাগতে পারে, তারপরেও আমি এ ব্যাপারে সহমত আর কি। দেখুন, দুর্নীতির একটা পর্যায়ে আর কি, ধরেন একজন যুবক তিনি চাকরির খোঁজ করছেন, তো অনেক সময় দেখা যাচ্ছে বেতনটা কত সেটার উপর নির্ভর করে ওই চাকরি পেতে তাকে কত টাকা ঘুষ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, কত টাকা ঘুষ দিতে হবে। এখন বেতন কম, অনেকে ইন্টারেস্টেড না, যখন একটু বেতনটা বাড়ে তখন অনেকে অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যায়। তারপর ট্রান্সফারের ব্যাপারটাও তখন ঘুষের পরিমাণটা বাড়বে। মানে ঘুষ যে হচ্ছে সাধারণ নাগরিকদেরকে কর্মচারীদের দিতে হয় ব্যাপারটা কিন্তু তাই না। কর্মচারীদেরও নিজেদের অনেক কিছু রক্ষা করার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো জায়গায় পোস্টিং পাওয়ার জন্য, একটু প্রমোশন পাওয়ার জন্য, একটু ট্রান্সফার ঠিক রাখার জন্য, ট্রান্সফার ঠেকায় রাখার জন্য, এরকম অনেকগুলো অপশন রয়েছে যে অপশনে তাদেরকেও হচ্ছে কি ঘুষ দুর্নীতি তাদেরকেও ঘুষ দিতে হয় আর কি, টিকে থাকার জন্য। আবার শোনা যায় এই টাকাটা আবার তাদেরকে তুলতে হয়। তো এরকম দেওয়া এবং নেওয়া, এই যে চক্রটা আছে, এই চক্রটা ভাঙতে হলে শুধুমাত্র হচ্ছে আপনি যদি হচ্ছে বেতন বৃদ্ধি করেন, হ্যাঁ, বেতন বৃদ্ধি অবশ্যই একটা উপাদান এই চক্র ভাঙার জন্য, একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্যালারি রাইজ করা, কিন্তু এইটাই শুধু না। একই সাথে দেখতে হবে, আচ্ছা আপনার বেতন ধরলাম, আমার বেতন হচ্ছে 40,000 থেকে 60,000 টাকা হলো, পরের মাসে আমি শুনলাম যে আমার হচ্ছে বাড়িওয়ালা বাড়ি ভাড়া 10,000 টাকা 5,000 টাকা বাড়ায় দিচ্ছেন আগামী বছর থেকে। আমি শুনলাম আমার সন্তানের স্কুলের বেতনটা বেড়ে গেছে। আমি ফার্মেসিতে গিয়ে দেখলাম আমার মায়ের জন্য যে খুব গুরুত্বপূর্ণ ওষুধ, সেই ওষুধের দামটা বেড়ে গেছে। আমি যাই দেখলাম যে শিশু খাদ্যর দাম হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। সব কিছু তখন হিসাব করবে ওরা যে আমার তো 100% বেড়েছিল বেতন, কিন্তু মার্কেট তো বেড়েছে 120-130, ফলে আপনি সামগ্রিকভাবে এই হলিস্টিক অ্যাপ্রোচে আর কি বিষয়টা দেখতে হবে। মানে এই সমাজ আসলে কী রকম আর্থসামাজিক অবস্থার মধ্যে চলছে, নিউ লিবারেল ইকোনমি মানুষকে যে কতটা হচ্ছে মানে ভোগবাদী করে তুলেছে, কতটা মানুষকে সংশয়ী করে তুলেছে, কতটা মানুষকে একটা সবসময় একটা রুটি রুজির জন্য দৌড়াদৌড়ির মধ্যে রাখছে। সেখানে মানুষ একটু স্পেস যদি পায় একটু ভালো থাকার, তখন এটা ফেয়ার মিনসে না আনফেয়ার মিনসে, তখন সেটা তার মাথায় থাকে না।
ঠিক আছে, মার্কেট ইকোনমি তাকে মনে করে যে আমি কতটা কনজিউম করতে পারবো, কত ভালো কনজিউমার হব, অর্থাৎ ভালো কনজিউমার হলে আমি ভালো মানুষ। দেখবেন ছোটোবেলা থেকেই ধরেন যারা হচ্ছে এখানে এসছেন, বিসিএসে এসছেন, সবাই শিক্ষার একটা ব্যাপার হচ্ছে মানুষ হতে হবে। মানুষের সংজ্ঞাটা কি? কামাই করতে হবে। মানুষের সংজ্ঞা না একটা ভালো চাকরি করতে হবে। মানুষের সংজ্ঞা বিসিএসে চান্স পেতে হবে। মানুষের সংজ্ঞা মানে হচ্ছে একটা ডাক্তার হতে হবে। ডাক্তার হয়ে শেষ না, মানে অনেক টাকা কামাই করতে হবে। হ্যাঁ, এই যে অনেক টাকা কামাই করা যে মানুষের সংজ্ঞা আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সবাই মিলে শিখিয়েছে। তো এই জিনিসটি কিন্তু হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস দুর্নীতি করবার জন্য। তার মানে আমরা বলতে পারি যে ভালো মানুষ হতে গেলে ভালো টাকা ইনকাম করতে হবে। এইটা হচ্ছে গিয়ে মোটেও এই সংজ্ঞাটাকে গ্রহণযোগ্য না, কিন্তু এইটাই হচ্ছে প্রায়োগিক সমাজে এটা চলছে, এটি সোসাইটিতে প্রায়োগিক জায়গায় আছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে পাগলটা করে বলতে পারে আর কি, বা বামপন্থীও বলতে পারে আপনাকে। বর্তমানে কিন্তু গ্যাস বিদ্যুৎ সংকট দেশে এটা বড় আকার ধারণ করেছে। অন্যদিকে পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি, এটি সাধারণ মানুষের জীবনযাত্রায় কী ধরনের চাপ ফেলতে পারে? আরেক দফা মূল্যবৃদ্ধি হবে। ঠিক আছে, বেতন বেড়েছে দেশের মাত্র 18 লক্ষ মানুষের, কিংবা 18 লক্ষ পরিবারের। তাদের সাথে ধরলাম গুণ দিলাম, আমি ধরলেন 5, তাহলে 90 লক্ষ। আর একটু আমি বাড়াই দিলাম, ধরেন 1.5 কোটি। অর্থাৎ এটার আওতায় 1.5 কোটি, মানে 1,50,00,000 লক্ষ থেকে 1,80,00,000 মানুষ এটার আওতায় আছে, সুবিধা পাবে আর কি। তো বাকি ধরেন হিসাব নিকাশ করলে আরও 16 কোটি মানুষ আছে। এই 16 কোটি মানুষের তো কোনো পরিবর্তন হলো না, কিন্তু আপনি যখন বাজারে যাবেন দেখবেন যে এইটার একটা প্রভাব বাজারে জিনিসপত্রের দামের মধ্যে পড়বে। কারণ আমার দেশে তো দাম মূল্য বৃদ্ধির ক্ষেত্রে নানান উসিলা আছে, অজুহাত আছে। ইউক্রেন যুদ্ধ হলে দাম বাড়ে, করোনা হইলে দাম বাড়ে, যে কোনো মহামারীতে দাম বাড়ে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দাম বাড়ে, বন্যা হইলে দাম বাড়ে, খরা হইলে দাম বাড়ে, হরমুজ প্রণালী বন্ধ হইলে দাম বাড়ে, হরমুজ প্রণালী খুললেও পরেও দেখবেন দাম বাড়বে। মানে এটা দাম বাড়ানো নিয়ে কথাবার্তা আর কি। আর হচ্ছে এই মূল্যস্ফীতি ঘটবে, সিন্ডিকেট তো আছে, মজুদদার তো আছে, সবাই তো আছেই আর কি। তো এই ব্যাপারটা আসলে আমি মনে করি সরকারের সফলতার একটা জায়গা হতে পারে, বা একটা চ্যালেঞ্জ হতে পারে, যে আমি 10ম পে স্কেল ঘোষণা করব, আমি বেতন বৃদ্ধি করব, কিন্তু আমি মূল্য বৃদ্ধি করতে দেব না। এটা একটা চ্যালেঞ্জ। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর অর্থ কোথা থেকে আসবে? জনগণের ট্যাক্সের টাকা থেকে আসবে, এটা হলো 1 নম্বর। হ্যাঁ, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে আসবে। ওই যে রিক্সা চালকটি যে একটা বিড়ি খায়, একটা সিগারেট খায়, বা যে জর্দার কোটা দেখবেন ওখানেও ট্যাক্স আছে আর কি। ওই যে কৃষক একটা খায়, একটা লুঙ্গি কিনে, সেখান থেকে কিন্তু ট্যাক্স দেয়। অনেকে বলে ট্যাক্স তো শুধুমাত্র মধ্যবিত্তরা দেয়, চাকরিজীবীরা দেয়, সরকারি চাকরিজীবীরা না, ট্যাক্স হচ্ছে সবাই দেয় আর কি। এই ট্রেনের টিকিট, বাসের টিকিট তো শুরু করে সব জায়গা থেকে তো ট্যাক্স আসতেছে, মূসক আছে, হ্যাঁ, নানানভাবে মাসুল আসে। তো জনগণের ট্যাক্সের টাকা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরেও আরও অনেক ব্যাপার স্যাপার আছে। তো কিন্তু আমরা কিন্তু অতীতে দেখেছি নানান সময় যে ঋণ নিয়ে সরকারি চাকরিজীবীদের অনেক সময় বেতন শোধ করেছে সরকার, বিভিন্ন সময় আর কি। রিজার্ভ ব্যাংকের রিজার্ভ যেটা আছে বাংলাদেশ ব্যাংকের, সেই রিজার্ভও মাঝে মাঝে হাত দিতে হয়েছে আর কি। আমরা জানি না এখনকার প্রেক্ষিতটা কী, এখনকার কনটেক্সটটা কী। তবে এটা আরও ধীরে ধীরে পরিষ্কার হবে। তবে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে এটা দিতে হবে। আর একটি জিনিস খুবই দুঃখজনক হবে, যে আমাদের IMF-এর ঋণের টাকা, বিভিন্ন যে ঋণের টাকা আসে, সেখান থেকে যদি আবার কিছু টাকা এখানে দিতে হয় তাহলে খুব দুঃখজনক হবে। IFM তো কিছুদিন আগে বলেছিল যে 2 বছর পেছানোর জন্য। হ্যাঁ, এই জন্য IMF হচ্ছে যে ঋণের শর্ত হিসেবে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যে হলো, এবং তাদের একটা প্রস্তাবনা আছে যে যত পারা যায় এই বাজেটটা, ঠিক আছে, যে আভ্যন্তরীণ খরচের যে বাজেট রাষ্ট্রের, এইটাকে তারা ছোট করে দিতে চায়, আরও ছাঁটাই করতে চায়, বা আরও স্কোপ কমায় নিয়ে আসতে চায়। তো সেখানে আমাদের তো আসলে স্কোপ নাই কমানোর, বরঞ্চ আমরা তো ওটা বিপদ। আর IMF-এর সব শর্তই মানতে হবে এমন কোনো কথাও আমরা মনে করি না আর কি। যেমন এই প্রসঙ্গে একটু বলে রাখি যে IMF ছাড়া ব্রিক্সের কাছ থেকে তো লোন নেওয়া যায়। এই যে সামনে মাসে 12 তারিখ ব্রিক্সের কনফারেন্স আসছে, সুযোগ আছে তো বাংলাদেশের ওখানে যাওয়ার, অ্যাটেন্ড করা, সেখানে অ্যাটেন্ড করুক আর কি। IMF করে লাভ নেই। IMF অল্টারনেটিভ অর্গানাইজেশন পৃথিবীতে। তার মানে আমরা বলতে পারি যে IMF আসলে পে স্কেলে কোনো রকম
মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, বিষয়টা এরকম না? করার চেষ্টা করেছে অবশ্যই প্রতিবন্ধকতা, সেজন্যই হয়তো এত দেরি হলো। হ্যাঁ, এবং এখনও যে আস্তে আস্তে করতে হচ্ছে, এখন যে একটু কম কম বৃদ্ধি করতে হচ্ছে, দাবি যা তার চেয়ে কম বৃদ্ধি করতে হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা দুটো শর্ত আছে। একটা হচ্ছে আসলে টাকাটা আমি কোথা থেকে যোগান করব, ঠিক আছে, আসলে আমার সেই যোগানের মতো পরিস্থিতি আছে কিনা, দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি এখন দাঁড়াইছে এই সময়কালে। তো এটা যেমন একটা শর্ত। আরেকটা ব্যাপার হচ্ছে যে IMF এর বাধা। এই দুটো কন্ডিশনের কারণেই হচ্ছে আমাদের মনে হয় স্লো গোয়িং করতে হচ্ছে। না, আপনি একটু আগে বললেন শুধু সরকারি চাকরিজীবীদের এই যে সুবিধা দেয়া হচ্ছে বা দিচ্ছে, এটা শুধুমাত্র বাংলাদেশের একাংশ মানুষ এই সুবিধাটা পাচ্ছে। তো শুধু সরকারি কর্মীদের সুবিধা দিয়ে কি সমাজ বৈষম্যর মুখে পড়ছে? মানে সরকার কি বৈষম্যে ফেলছে সমাজকে? সমাজের তো বৈষম্য নানামুখী আর কি। বৈষম্য শুধু সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী, এই সুবিধা তো তখন এক শ্রেণীর লোক পাচ্ছে। এটা যেমন হচ্ছে একটা বৈষম্য আছে, গ্রাম শহরের মানুষের বৈষম্য, নানান রকম বৈষম্য আছে আর কি। তো এটা বৈষম্য বৃদ্ধি আসলে খুব কম বেশ, খুব বেশি না, তারপরেও তো একটা হালকা একটা বৈষম্য তো থাকেই আর কি। তবে আমি এটাকে খুব বেশি হচ্ছে গিয়ে গুরুত্ব দিতে চাচ্ছি না, কারণ বৈষম্যের আরও এতগুলো ক্যাটাগরি আছে আর কি, তার মধ্যে এটা খুব সামান্য একটা ক্যাটাগরি আর কি। আর তবে আপনাকে মানে করতে হবে, যেমন একজন সরকারি ডাক্তার আর একজন বেসরকারি ডাক্তার, তো এর মধ্যে দেখা যেতে পারে যে সরকারি ডাক্তার তার কর্মস্থলে কাজ করছে না, হ্যাঁ, সে গ্রামে কাজ করছে না বা সে মফস্বলে কাজ করছে না। কেন করছে না? কারণ সে যখন কম্পেয়ার করে যে আরেকজন বেসরকারি ডাক্তারের সাথে, এবং তার যদি আয় দেখে, তখন সে মনে করে সে সরকারি চাকরি করে সে বৈষম্যের শিকার হয়েছে, ঠিক আছে। ফলে এটাকে আপনার খুব জেনারেলাইজ করা যাবে না যে হচ্ছে সরকারি চাকরিজীবী। তবে এইটা আমি যে কারণে এটা এমফাসিস দিতে চাচ্ছি, সেটার কারণটা হচ্ছে যে শুধুমাত্রই হচ্ছে মানে পে স্কেল বাড়ালে সরকারি চাকরিজীবীদের যে বাংলাদেশে একটা বড় ধরনের দুর্নীতি থেকে শুরু করে বড় ধরনের পরিবর্তন ঘটবে, ব্যাপারটা তা না। বর্তমান সময়ে মন্ত্রীরা বলছেন যে গ্যাস বিদ্যুতের সংকট সমাধানে 2 বছর লাগতে পারে। এ সময় পে স্কেল বাস্তবায়ন করলে উৎপাদন খরচ ও পরিবহন খরচ বাড়ার মাধ্যমে বাজারের দাম আরও কি বাড়বে? এটা বাড়বেই, কারণ দেখেন আমরা এই মুহূর্তে যে ধরনের জ্বালানি সংকটের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে, তা তো খুব একটা নিজেদের কারণে ঢুকি নাই, আন্তর্জাতিক কারণও আছে, আবার নিজেদের কারণও আছে। আন্তর্জাতিক কারণ হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিগ্রহ, আর নিজেদের কারণ হচ্ছে আমাদের বিভিন্ন সময় শাসক দলের হচ্ছে গিয়ে ভুল নীতি জ্বালানি প্রশ্নে এবং দুর্নীতি, আর যেগুলো আসলে ঠিকমতো সংশোধনও হয় নাই, সেই প্র্যাকটিস এখনও চলছে আর কি। তো এটার কারণে আমরা যে জায়গায় চলে এসেছি, সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত মানে বিশ্বাসযোগ্য, আস্থা রাখার মতো তেমন কোনো পরিকল্পনা, তেমন কোনো প্ল্যান আমরা গভর্নমেন্টকে বা সরকারকে এক্সপোজ করতে দেখি নাই। যেমন তারেক রহমান এসে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো হোয়াট ইজ দ্য প্ল্যান অ্যাবাউট দ্য এনার্জি প্রবলেম? এটা তো অ্যাসার্ট করা দরকার, তো এটা তো অ্যাসার্ট করা হয়নি এখনও। তো জাতি যখন অ্যাসার্ট হচ্ছে না, তখন তো একটা সংকটের মধ্যে থাকবে আর কি। আর আমার দেশের একটা অভিজ্ঞতাই হচ্ছে, এই যে কদিন আগে আমরা লম্বা লম্বা গাড়ির লাইন দেখেছি। কোথায় দেখেছি? পেট্রোল পাম্পে। এখনও লাইন দেখছি হচ্ছে সিএনজি স্টেশনে। তো পেট্রোল পাম্পের লম্বা লম্বা লাইনগুলো এখন কিন্তু আর দেখা যায় না। কেন দেখা যায় না? দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জামাত ঢুকছে সংসদীয় একটা কমিটির মধ্যে, এই যে জ্বালানি সংকট নিয়ে, এখানে প্রবলেম সলভ হয়ে গেছে। কোন জাদুর কাঠিতে প্রবলেম সলভ হলো? কোনো জাদুর কাঠি ছিল না। যেটা হয়েছে, জ্বালানির দাম বেড়েছে, পেট্রোলের, অকটেনের, ডিজেলের দাম বেড়েছে, বাস লাইন শেষ, সংকট শেষ। এখনও গ্যাস নিয়ে যে সংকট আছে, সেই সংকট নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন আছে, তাহলে আমাদের গ্যাসের দাম অনেক বাড়বে। সেই কারণে এখন সংকট। যখন গ্যাসের দাম বেড়ে যাবে, তখন আর সংকট থাকবে না। বাংলাদেশে তাই হয়। বাজারে আলু না পাওয়া গেলে বুঝতে হবে আলুর দাম বাড়বে, তেল না পাওয়ালে বুঝতে হবে তেলের দাম বাড়বে। গ্যাস পাচ্ছি না মানে বোঝা যাচ্ছে গ্যাসের দাম বাড়বে, কয়েক ফোল্ডে বাড়তে পারে। আর গ্যাসের দাম বাড়া মানে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, সাথে আবার একটু পে স্কেলও আছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানোর কথা বলা হচ্ছে। বাস্তবে কি উচ্চ পদস্থের সুবিধাই বেশি হবে?
নিশ্চয়ই শেষ পর্যন্ত তো তাই হবে আর কি। তবে আমরা দেখছি যে হারটা বেশি হচ্ছে এবার নিম্নপদস্থদের ক্ষেত্রে। তবে এটা তো দশম পে স্কেল, নবম অষ্টম যে পে স্কেল, সেখানেও কিন্তু নিম্নপদস্থ কর্মচারীদের স্কেলটা বেশি বাড়ানো হয়েছে। এটা বরাবরই কিন্তু একটু একটু বেশি বাড়ানো হয় আর কি। কিন্তু বাড়ালেও সব কিছু মিলিয়ে সুযোগ সুবিধা সব নিয়ে একটা তো তফাৎ থাকেই আর কি, তফাৎ থাকবে। তবে আমি যেটা দেখি যে বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য জায়গায় ধরেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে পরিস্থিতি থাকে, সেই তুলনায় হচ্ছে সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তারা নিশ্চয়ই হচ্ছে অন্য যে কারোর চেয়ে অনেক ভালোই আছেন এই মুহূর্তে, এবং আর কয়দিন পর আরো একটু ভালোই থাকবেন আর কি। সেক্ষেত্রে নিম্ন গ্রেড তো 100% যেটা বাড়ানোর কথা বলা হচ্ছে, তারা তো 140 বা 100-র উপরে চাচ্ছে, তাদের 100-র উপরে করা হোক। এটা আসলে কতটুকু সম্ভাবনা আছে? আমি তো কোনো সম্ভাবনা দেখি না আর কি। এটা করতে হলে যে পরিমাণে অর্থের ব্যবস্থা করতে হবে, সেই পর্যন্ত অর্থের যোগান আসবে কোত্থেকে, এইটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। তবে এটা হওয়া উচিত। একটা হচ্ছে যে আমার সাধ্য নাই, কিন্তু তাই বলে এটার প্রয়োজনীয়তাকে অস্বীকার করা উচিত নয়, এটা উচিত আর কি। কারণ আমাদের মিনিমাম একটা লাইফস্টাইল, মিনিমাম কতগুলো জিনিস, সেটা আপনার ফার্স্ট গ্রেড থেকে শুরু করে যে কোনো নিম্নতর যে কোনো গ্রেডের জন্য কমন রাখতে হবে। যার মধ্যে অন্ন আছে, তার মধ্যে বস্ত্র আছে, শিক্ষা আছে, চিকিৎসা আছে, বাসস্থান আছে। এই সমস্ত ন্যূনতম যে চাহিদা, এটা প্রত্যেকটা মানুষেরই পূরণ করতে হবে। আর সেই মৌলিক চাহিদাগুলো যদি আমি পূরণ করতে নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু এখন যেটা ঘোষণা করা হচ্ছে ন্যূনতম মজুরি, তাতেও কিন্তু খুব টান পূরণ হবে আর কি। আওয়ামী লীগের সময় একটা অভিযোগ ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বা সুবিধা বেশি দিয়ে ক্ষমতায় টিকে থাকা। এবারের পে স্কেল বাস্তবায়ন বিএনপির সময়ে হলে এমন প্রসঙ্গ কি আবার সামনে আসতে পারে? হবে, নিশ্চয়ই আসবে। কারণ আমাদের পরিবর্তনটা আসলে কি হয়েছে, একটা রাজনৈতিক দলকে হচ্ছে রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার থেকে চলে গেছেন, ঠিক আছে। কিন্তু যেই সিস্টেমের কারণে আপনার হচ্ছে অরাজকতা তৈরি হয়েছিল, বৈষম্য তৈরি হয়েছিল, গণবিক্ষোভ তৈরি হয়েছিল, আমরা সেই সিস্টেম বা সেই রাষ্ট্র পদ্ধতির কি কোনো পরিবর্তন করি নাই। মনে হচ্ছিল ওইটা আমাদের আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে স্রেফ একটা ক্ষমতার পরিবর্তন। এটাই মনে হয় আর কি। ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, বিপ্লব হয়ে গেছে। আর রীতিমতো এটাকে বিপ্লব, কেউ বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা, ইত্যাদি ইত্যাদি বলছে। কিন্তু আসলটা তো কিছুই হয় নাই। কারণ আসলটাতে নাড়লে কিন্তু আমাদের অনেকের চামড়ার উপর দিয়ে যাবে আর কি। তো দূর থেকে কমফোর্ট জোন থেকে আর কি আমরা খুব সুন্দর একটা অল্প সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে খুব স্বল্প সময় একটা বিপ্লব করে বসে আছি আর কি। আসলে তো এটা বিপ্লব না। ফলে আগের যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আপগ্রেড হয়েছে, অনেক ক্ষেত্রে আপগ্রেড হয়েছে। আমরা শুনেছি যে ঘুষের রেট এখন আরও বেড়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে ইন্টারিমের সময় ঘুষের রেট নাকি অনেক বেড়ে গেছে। ওরা তখন কোনো ঘুষের কোনো সিলিং ছিল না আর কি, সিলিংলেস ঘুষ দিতে হয়েছে আর কি। তো এবং সে ঘুষ খাইছে আর কি, যার ঘুষ পাওয়ার কথা না, যার ঘুষ পাওয়ার কোনো যোগ্যতা নেই, সেও ঘুষ পেয়েছে আর কি। আশেপাশে ঘোরাঘুরি করে ঘুষ পেয়ে গেছে। তো এরকম যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে এখনও হচ্ছে গিয়ে অব্যবস্থাপনা আছে। অব্যবস্থাপনা যত বেশি থাকবে, তত বেশি তো হচ্ছে দুর্নীতি প্রশ্রয় পাবে। সেক্ষেত্রে নতুন পে স্কেল কার্যকর হলে বকেয়া টাকা কিভাবে পরিশোধ করা হবে? এটার উত্তর তো দেবেন অর্থমন্ত্রী, এটার উত্তর দিবেন হচ্ছেন প্রধানমন্ত্রী। এই উত্তরে আমি দেবো কেন? হ্যাঁ, তো আমারই প্রশ্ন হচ্ছে বকেয়া টাকা কই থেকে শোধ করবেন? ঠিক আছে, আপনি তো কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পান নাই। আপনাদের একটা বড় খারাপ জিনিস হচ্ছে, সেটা কি হচ্ছে, আপনারা হচ্ছে খালি জনরঞ্জনের চেষ্টা করছেন। মানে এই সরকার খালি চেষ্টা করছে কীভাবে করে জনরঞ্জন করা যায়, পপুলিজম করা যায় আর কি। এখন এই পপুলিস্ট মুভ করতে গিয়ে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা, এক এক ধরনের কাজের উদ্যোগ দিচ্ছেন। কিন্তু জিনিসটা তো পারতে হবে আর কি, জিনিসটা পারতে হবে। এমনি ধরেন এর আগে অনেকগুলো সোশ্যাল নেট, সেফটি নেট ছিল,
সেই সেফটি নেটগুলো কি এখন একই রকমভাবে বহাল আছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রামে ছিল প্রতিবন্ধী ভাতা, ছিল বিধবা ভাতা থেকে শুরু করে অনেক ধরনের ভাতার বিষয় ছিল। এই ভাতাগুলো কি এখনও প্রপারলি ঠিক মতো হচ্ছে কিনা? হ্যাঁ, এই ভাতাগুলো দিয়ে কিন্তু একটা ভালো সেফটি নেটের মধ্যে ইতিমধ্যেই বাংলাদেশ ছিল, ঠিক আছে। এখন আপনি আবার নতুন করে, আমাদের একটা স্টাইল আছে যে আগেরটাকে নাকচ করে দিয়ে আমি করেছি, হ্যাঁ, মানে আমার আমিত্বের একটা বহিঃপ্রকাশ ঘটাতে হবে। সেটাও ঘটান, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা ঘটাতে গিয়ে যেন ব্যাপারটা এরকম না হয় যে এখানে একটা মানে বাল্ব ছিল, আমার বাল্ব ভালো লাগে না, আমার এলইডি লাইট ভালো লাগে, আমি বাল্বটা খুললাম, এলইডি লাইটের জোগাড় করতে পারলাম না, বাল্বটাও ভেঙে ফেললাম, পরে ঘরটা অন্ধকার হয়ে গেল। এরকম একটা পরিস্থিতি যেন বাংলাদেশ না পড়ে, এটা একটু খেয়াল রাখতে হবে। নতুন পে স্কেলে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কি বাড়বে? বাড়বেই তো, তবে এটা এখন বাড়বে না, এখন মানে কালকেই বাড়বে না, এই মাসেই, জুলাই মাসেই বা অগাস্টে বাড়ছে না, ঠিক আছে। যদিও শুনেছি জুলাই থেকে কার্যকর করার একটা ব্যাপার আর কি, তো কিন্তু জুলাই তো 1 মাস আগে শেষ, 1 মাস আগে শেষ, এই জন্য ওর বকেটার উপর প্রশ্নটা আসতেছে আর কি। তো আমি যেটুকু পড়েছি বা যে জেনেছি আর কি, সীমিত জানা আমার সীমিত জানাতে হচ্ছে যে, যদি এটা আলোচনার এক অংশে বলেছিলাম যে 2028 সাল পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে সমস্ত সুযোগ সুবিধাগুলোকে যেটা ঘোষিত হবে সেটা হাতে পাইতে। নবম পে স্কেল যদি কার্যকর হয় সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনে কি এর প্রভাব পড়বে? হ্যাঁ, তাই তো প্রভাব পড়ার কথা, পেনশনের বাড়ার কথা আর কি, ঠিক আছে। যদিও আমার পারিবারিকভাবে আমি যে দেখেছি, আমার বাবার পেনশন এই মাসে একটু বেড়েছে, অল্প একটু বাড়ছে আর কি। তো এটা হঠাৎ বাড়লো কেন? তো মনে হয় এটার প্রভাব পড়ছে আর কি। তাহলে আমরা ধরে নিতে পারি যে নবম পে স্কেল বাড়লে হয়তো পেনশনও বাড়ছে। এর আগের পে স্কেল যখনই বাড়ানো হয়েছে তখনই এটা বেড়েছে। একটু আগে আপনি বলেছেন যে পে স্কেল যদি, নবম পে স্কেল যদি কার্যকর হয় সেক্ষেত্রে সব রকম জিনিসের দামই বেড়ে যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এটা কিভাবে প্রভাবিত করতে পারে? নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়ে বাংলাদেশে, সেই বাড়ার ক্ষেত্রে অনেক সময় ন্যায্য কারণ থাকে, তবে বেশিরভাগ সময় হচ্ছে কোনো কারণ ছাড়াই, ঠিক আছে, ব্যাকারণে বেড়ে যায়, ঠিক আছে। এবং এবার তো একটা কারণ পাবে, পে স্কেল বেড়েছে, যদিও এটা বলতে পারবে না আর কি এই কারণে বাড়ছে। তারপর দেখবেন যে আপনি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করবে আর কি। আর একটা ব্যাপার, এই যে মূল্য মানে স্ফীতি ঘটে, বিশেষ করে ধরেন খাদ্য মূল্য স্ফীতি ঘটছে, অনেক সময় দেখা গেছে যে যোগানের কোনো সমস্যা নাই, সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই, উৎপাদনের কোনো সমস্যা নাই, তাও জানি কোথায় কি হয়ে গেল, মার্কেটে জিনিসটা নাই, বাজারে জিনিসটা নাই, তারপর জিনিসটার মূল্য বৃদ্ধি পেয়ে বাজারে আসে। মাঝে মাঝে তো তেল থাকে না, মাঝে মাঝে পেঁয়াজ থাকে না। এই যে ব্যাপারটা, এবং এটার পিছিয়ে আবার কখনো কখনো নানা শর্ত জুড়ে দেওয়া হয়, ওটা হয়েছে তাই এটা বাড়ানো হয়েছে, ওটা হয়েছে তাই এটা বাড়ানো হয়েছে। তো আমার মনে হচ্ছে যে এটা একটা শক্ত চ্যালেঞ্জ, এই শক্ত চ্যালেঞ্জ সরকারের, ঠিক আছে। আপনি পে স্কেল বাড়াচ্ছেন, 18 লক্ষ মানুষ এবং তাদের সাথে ধরলাম 10 গুণ বেশি মানুষ, 1,80,00,000 মানুষের কাছে বেশ জনপ্রিয়তা আপনার হাতে একটু বাড়বে, কিন্তু এই 1,80,00,000 বাইরে যে বাংলাদেশের মানুষগুলো রয়েছে তাদের কাছে অজনপ্রিয় হয়ে যায় না আর কি, ঠিক আছে। তাহলে কিন্তু এটা বুমেরাং হবে, এই পে স্কেল বাড়ানো আপনার জন্য বুমেরাং হবে। তাহলে ওই জায়গাটা মাথায় রেখে যে কোনোভাবেই মূল্যস্ফীতি ঠেকাতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঠেকাতে হবে। এটা গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ। আমরা দেখব গভর্নমেন্ট এই চ্যালেঞ্জটা ডিল করে কেমনে করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে, এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আলোচনা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ।